নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। তো তোমরা যারা ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং সেকেন্ড ইয়ার থার্ড সেমিস্টার স্টুডেন্টরা রয়েছো, তাদের জন্য ইলেকট্রিক্যাল সার্কিটস একটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট সাবজেক্ট। তো এই ইলেকট্রিক্যাল সার্কিট সাবজেক্টের কিন্তু অলরেডি তোমাদের যে থিওরামসগুলি রয়েছে বা নেটওয়ার্ক থিওরামস রয়েছে তার ক্লাস কিন্তু এসে গিয়েছে। প্রথম ক্লাস তোমরা সেটা দেখতে পারো। তো আজকে আমি দেখো তোমাদের ইউনিট 2 যেটা ওইটা হচ্ছে পুরো নাম হচ্ছে ইউনিটটার যে সিঙ্গেল ফেজ এসি সার্কিটস, তো সেটা নিয়ে আলোচনা করব। তো তোমরা যদি তার সিলেবাস দেখো তাহলে ইউনিট 2তে যে সিঙ্গেল ফেজ এসি সার্কিটস রয়েছে তার প্রথমেই যে টপিকটা রয়েছে সেটা হচ্ছে জেনারেশন অফ এসি বা জেনারেশন অফ অল্টারনেটিং কারেন্ট। তো এটাই নিয়ে আমরা আজকে ডিটেলসে আলোচনা করব। দেখো, অ্যাকর্ডিং টু সিলেবাস যদি পড়া বলো তাহলে কিন্তু এই চ্যানেল থেকে তোমরা পাবে। তাই জন্য অবশ্যই এই চ্যানেলটিকে তোমাদের সাবস্ক্রিপশন করতেই হবে, সাবস্ক্রিপশন লিস্টে রাখতেই হবে। আর দেখো, চ্যানেল সাবস্ক্রাইব করতে কিন্তু কোনো পয়সার প্রয়োজন হয় না, তাই কিন্তু তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আর একদম কোনো রকম কোনো কথা না বাড়িয়ে আমি একদম টপিকে প্রবেশ করছি। তো সবার প্রথমে একটু ইন্ট্রোডাকশান দিয়ে দিই যে এসি কী জিনিস। তো দেখো, যদি আমরা কথায় কথায় বলি আমাদের বাড়িতে যে সার্কিটারি আসে বা কারেন্ট আসছে সেটা হচ্ছে অল্টারনেটিং কারেন্ট। তো এই এসি এর ফুল ফর্ম হচ্ছে বা লং ফর্ম হচ্ছে দ্য লং ফর্ম অফ এসি ইজ অল্টারনেটিং কারেন্ট। অল্টারনেটিং, ঠিক আছে, অল্টারনেট করে মানে পরিবর্তনশীল কারেন্ট। কখনো ধরো এটা পজিটিভ, কখনো এটা নেগেটিভ, ওকে, কখনো এটা একটা নির্দিষ্ট দিক থেকে আসছে, আবার কখনো সে দিক পরিবর্তন করছে, তাই এটাকে বলে পরিবর্তনশীল বা অল্টারনেটিং। এবার দেখো অল্টারনেটিং কেন? অল্টারনেটিং কারণ দেখো, বোথ দ্য ম্যাগনিটিউড, তার যে মান বা পরম মান যেটাকে তোমরা বলো, বোথ দ্য ম্যাগনিটিউড অ্যান্ড ডাইরেকশান, এবং তার দিক অর্থাৎ মান এবং দিক দুটোরই কিন্তু পরিবর্তন হয়। অফ দ্য অল্টারনেটিং কারেন্ট চেঞ্জেস। কি বলছে? বোথ দ্য, এই লাইনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। বোথ দ্য magnitude and direction, both the magnitude and direction of the alternating current changes. দ্য অল্টারনেটিং কারেন্ট ক্যান বি পজিটিভ, আমি তোমাদেরকে বললাম যে পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, অর জিরো, কখনো কখনো আবার জিরো হতে পারে। কারণ মেনলি অল্টারনেটিং কারেন্ট সবসময় একটা সাইকেল তৈরি করে। সেটা সাইন কার্ভ যদি হয় তাহলে সাইনোসাইডুয়াল অল্টারনেটিং কারেন্ট হলে কখনো তার ভ্যালু দেখো জিরো থেকে শুরু হচ্ছে, পজিটিভ পিক অর্জন করছে, তারপরে জিরো হচ্ছে, আবার দেন কিন্তু নেগেটিভ পিক অর্জন করছে। তো সেই হিসেবে দ্য অল্টারনেটিং কারেন্ট পজিটিভ হতে পারে বা নেগেটিভ হতে পারে বা জিরো কিন্তু হতে পারে। The current that changes its polarity is called as alternating current. যে কারেন্টটা নিজের পোলারিটিকে চেঞ্জ করতে পারে তাকেই আমরা অল্টারনেটিং কারেন্ট বলে। কি বলছে? দ্য কারেন্ট দ্যাট চেঞ্জেস ইটস পোলারিটি। এখানে দেখো পোলারিটি একবার পজিটিভ হাফে হায়েস্ট পিক অর্জন করলো, একবার নেগেটিভ হাফে হায়েস্ট পিক অর্জন করলো। তাহলে কি হচ্ছে? নিজের যে পোলারিটিটাকে সেটাকে কিন্তু চেঞ্জ করছে, সেই হিসেবে আমরা এটাকে অল্টারনেটিং কারেন্ট বলে থাকি। অ্যান অল্টারনেটিং বা এসি কোয়ান্টিটি ভোল্টেজ কারেন্ট অর পাওয়ার, অ্যান অল্টারনেটিং এসি কোয়ান্টিটি ভোল্টেজ কারেন্ট অর পাওয়ার ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য ওয়ান উইথ চেঞ্জেস ইটস ভ্যালুজ অ্যাজ ওয়েল অ্যাজ ডাইরেকশান অর পোলারিটি উইথ রেসপেক্ট টু টাইম। তো দেখো, পজিটিভ হাফ থেকে নেগেটিভ হাফ হতে, তার পোলারিটিকে চেঞ্জ করতে, বা জিরোর থেকে ধরো পিক ভোল্টেজ একটা হলো 20 অ্যাম্পিয়ার মানে কারেন্ট, আমি ধরছি 20 অ্যাম্পিয়ার, আবার নেগেটিভে -20 অ্যাম্পিয়ার। তো এই যে পরিবর্তনটা হচ্ছে এটা তো সময়ের সাপেক্ষে হচ্ছে, অর্থাৎ যত সময় গড়াচ্ছে কিন্তু তোমার তার পোলারিটির যেমন পরিবর্তন হচ্ছে একইভাবে কিন্তু তার মানেরও পরিবর্তন হচ্ছে। তাই এখানে বলছে ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য ওয়ান উইথ চেঞ্জেস ইটস ভ্যালু, যে তার ভ্যালুকে বা মানকে পরিবর্তন করে, অ্যাজ ওয়েল অ্যাজ ডাইরেকশান বা পোলারিটি বা তার দিককে কিন্তু সে পরিবর্তন করে সময়ের সাপেক্ষে। এটাকেই বলা হচ্ছে অল্টারনেটিং কোয়ান্টিটি।
এরপর মুখ্য টপিকটাতে একবার প্রবেশ করে গেলাম। প্রথমে একটু তোমাদেরকে ডিটেলসটা বললাম যে অল্টারনেটিং কোয়ান্টিটি কী। তো এখান থেকে তুমি একটা জিনিস জানতে পারলে যে এসি ফুল ফর্ম হচ্ছে অল্টারনেটিং কারেন্ট। দ্বিতীয় জিনিস জানতে পারলে যে অল্টারনেটিং কারেন্টের ক্ষেত্রে তার যেমন ম্যাগনিটিউডের পরিবর্তন হয়, তার সাথেও কিন্তু তার ডাইরেকশান বা পোলারিটি দিকেরও কিন্তু পরিবর্তন হয়। তাহলে কি হচ্ছে, তাই তার ভ্যালু কখনো 0 হতে পারে, কখনো পজিটিভ হতে পারে, কখনো আবার নেগেটিভও হতে পারে। একইভাবে সেটা কখনো পজিটিভে পিক নিতে পারে, তার অর্থাৎ দিক পরিবর্তন করতে পারে, আবার কখনো নেগেটিভেও পিক নিতে পারে। এটা কিন্তু আমি তোমাদেরকে বললাম। এরপর আমি আগে দেখব জেনারেশান। তো জেনারেশান কিভাবে হচ্ছে, জেনারেশানটা আমার খুব ইম্পর্টেন্ট, জেনারেশান জানা প্রয়োজন যে জেনারেশান কিভাবে হচ্ছে। তো দেখো আমি এখানে সেই টপিকটা নিয়ে আলোচনা করব যে জেনারেশান অফ অল্টারনেটিং কারেন্ট। অল্টারনেটিং কারেন্টকে আমরা কিভাবে জেনারেট করব। মানে এই যে আমি বলছি এসি এসি এসি, তাহলে এসির মান পরিবর্তন হচ্ছে, দিক পরিবর্তন হচ্ছে, তো এটাকে আমি উৎপন্ন কিভাবে করব। তো দেখো জেনারেশন অফ এসি বাই ফ্যারাডেজ ল, যদি আমরা ফ্যারাডেজ সূত্রানুযায়ী দেখি, হোয়েন এভার যখন ফ্লাক্স লিঙ্কিং উইথ এ কন্ডাক্টর চেঞ্জেস অ্যান্ড ইএমএফ ইজ ইনডিউসড অ্যাক্রস ইট। তো কি বলতে চাইছে, আগে এই লাইনটার মানে বুঝি। বাই ফ্যারাডেজ ল, ফ্যারাডেজ সূত্রানুযায়ী, হোয়েন এভার ফ্লাক্স লিঙ্কিং উইথ আ কন্ডাক্টর চেঞ্জেস অ্যান্ড ইএমএফ ইজ ইনডিউসড অ্যাক্রস ইট। এটা আমি একদম তোমাকে সোজাভাবে বোঝাচ্ছি। ধরো তোমার কাছে কোনো আধান রয়েছে, চার্জ, ওকে, এটাকে বলা হচ্ছে আমার পজিটিভ চার্জ। তো এই যে পজিটিভ চার্জ রয়েছে, এই চার্জটার বা হোল এটা যখন আগের দিকে এগোবে তখন কিন্তু এই পজিটিভ চার্জটার জন্য এর চারিপাশে এমন একটা ক্ষেত্র বা অঞ্চল তৈরি হবে যেখানে কিন্তু আমরা দেখতে পারবো যে এই পজিটিভ চার্জটার কিন্তু একটা প্রভাব রয়েছে, প্রভাব সবসময় থাকবে, ওকে। সেই রকমই ফলে এখান থেকে এই যে ইলেকট্রিক চার্জের থেকে কি হচ্ছে, এর চারিদিকে একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হচ্ছে, ওকে। মানে এইখানে যদি অন্য কোনো আধানকে আমরা আনি তাহলে সেটা কিন্তু একটা তড়িৎ বল অনুভব করবে। তাই এখানে কি হচ্ছে, একটা কিন্তু তার চারিদিকে একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হচ্ছে এবং এই ইলেকট্রিক ফিল্ডটা একটা নির্দিষ্ট, আমরা ধরে নিই যে বৈজ্ঞানিক লাইন বরাবর ক্রিয়াশীল হচ্ছে, তাকে ইলেকট্রিক লাইন অফ ফোর্সেস বা ইলেকট্রিক্যাল ফিল্ড লাইন্স বলা হয়, ওকে। তো সেই রকমই যদি কোনো চুম্বকীয় ক্ষেত্র থাকে, তার চারিপাশেও এমন একটা ক্ষেত্র বা অঞ্চল থাকে যেখানে যদি আমরা অন্য কোনো চুম্বককে আনি সেটা কিন্তু একটা তড়িৎ বল অনুভব করবে। ফলে আমরা ধরে নিই যে কোনো চুম্বক তার চারিপাশে এমন একটা ক্ষেত্র বা অঞ্চল তৈরি করে যেখানে অন্য কোনো চুম্বককে আনলে সেটি একটি চুম্বকীয় বল অনুভব করে। এই বলটাকেই বলা হয় ম্যাগনেটিক ফিল্ড এবং এই ম্যাগনেটিক ফিল্ডটা একটা নির্দিষ্ট রেখা বরাবর ক্রিয়া করে যাকে আমরা বলি ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্সেস। এক্ষেত্রে যখন ইলেকট্রিক সার্কিটের আমরা কথা বলি তখন আমরা ইলেকট্রিক কারেন্টের কথা বলি, যখন আমরা ম্যাগনেটিক সার্কিটের কথা বলি তখন আমরা ম্যাগনেটিক ফ্লাক্সের কথা বলি। বুঝতে পারলে কোনো রকম কোনো অসুবিধা থাকার কথা নয়। সেই রকমই বাই ফ্যারাডেজ ল, ফ্যারাডেজ সূত্রানুযায়ী যখনই এই যে ফ্লাক্স বা ম্যাগনেটিক ফিল্ড লাইন, সেটাও বলতে পারো তুমি, ম্যাগনেটিক ফিল্ড লাইন লিঙ্কিং উইথ এ কন্ডাক্টর চেঞ্জেস, তো যত বেশি ম্যাগনেটিক ফিল্ড লাইন্স তোমাকে প্রভাবিত করবে তত তার মধ্যে কিন্তু ইএমএফ বা ইলেকট্রোমোটিভ ফোর্স জেনারেট করবে আর ইনডিউসড করবে। And EMF is induced across it. The amount of EMF induced depends on rate of change of flux. তো এই যে ধরো যদি এইরকম চুম্বকটা এই ম্যাগনেটিক ফিল্ড লাইন্স প্রভাব করতে করতে সামনের দিকে এগোতে থাকে তাহলে তার চারিপাশে কি হবে, তার চারিপাশে কিন্তু এই যে ফ্লাক্সের তার পরিবর্তন হবে। ধরো এখানে একটা ম্যাগনেটিক সার্কিট ছিল, এবার এই সার্কিটটা যত এর কাছাকাছি থাকবে সেখানে এর ফ্লাক্স জেনারেটের প্রবণতা তত বেশি থাকবে। এবার এটা যত দূরে থাকবে ফ্লাক্সের পরিমাণ কমতে থাকবে। তাহলে যখন সেটা কাছাকাছি ম্যাগনেটটা থাকবে তখন তার ম্যাগনেটিক যে তোমার ফ্লাক্স লিঙ্ক করবে সেটার পরিমাণ অনেক বেশি হবে, যত দূরে যাবে তত কিন্তু সেটা কমতে থাকবে।
সো এক্ষেত্রেও কিন্তু সেমনটাই হচ্ছে, কি বলছে দ্য অ্যামাউন্ট অফ ইএমএফ ইনডিউসড, যে পরিমাণ ইএমএফ ইনডিউসড হবে কার উপর ডিপেন্ড করবে, অন রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্স, সময়ের সাপেক্ষে ফ্লাক্সের পরিবর্তনের হার। রেট অফ চেঞ্জ, যখনই তোমার রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্স বলবে তখনই বুঝতে হবে যে সময়ের সাপেক্ষে ফ্লাক্সের পরিবর্তন। তোমরা এটা করে এসছো ইন্টিগ্রেশন অ্যান্ড ডিফারেন্সিয়েশন, তো তোমরা এটা লিখতে পারবে d∅/dt। সো ভোল্টেজ ক্যান বি প্রডিউস, আমরা ভোল্টেজকে বা অল্টারনেটিং ভোল্টেজ, কারণ ভোল্টেজ থেকেই তো পরবর্তীকালে তোমার কারেন্ট সৃষ্টি হবে। তো যাই হোক, সো ভোল্টেজ ক্যান বি প্রডিউস, ভোল্টেজকে আমরা উৎপন্ন করতে পারি by rotating a coil in a magnetic field or by rotating magnetic field keeping the coil station। সো আমরা একটা ভোল্টেজকে কিভাবে প্রডিউস করতে পারি, তো দেখো তুমি দুদিকে দুটো ম্যাগনেটিক ফিল্ড রাখলে বা এমন রাখলে, একদিকে হচ্ছে একটা চুম্বকের নর্থ মেরু, একদিকে সাউথ মেরু। তো তোমরা জানো যে এখানে কিন্তু একটা ম্যাগনেটিক ফিল্ড লাইন্স তৈরি হবে, ওকে। তো এইখানে ম্যাগনেটিক ফ্লাক্স উৎপন্ন হবে। এবার এখানে যদি তুমি একটা কোনো আর্মেচার বলি আমরা এটাকে, এখানে যেটা বলেছে যদি কয়েল, তো আর্মেচারকে যদি আমরা এখানে ঘোরাতে থাকি তাহলে কিন্তু দেখো বিভিন্ন অবস্থানের উপর ভিত্তি করে এর মধ্যে বিভিন্ন কিন্তু ম্যাগনেটিক লাইন্স পাস করবে। যখন ধরো এটা এরকম অবস্থায় থাকবে তখন এর মধ্যে ম্যাগনেটিক লাইন সব থেকে কম পাস করবে, কিন্তু এর মধ্যে ম্যাগনেটিক লাইন সব থেকে বেশি কাট করবে বা বেশি থাকবে। একইভাবে যখন এটা 90 ডিগ্রিতে থাকবে তখন সব থেকে বেশি ম্যাগনেটিক লাইন সেখান দিয়ে পাস করবে, বাট তোমার রেট অফ চেঞ্জ অফ ম্যাগনেটিক ফ্লাক্স সেটা কম হবে। তো এরকম করেই কিন্তু এর মধ্যে একটা ভোল্টেজের প্রবণতা তৈরি হবে বা ইএমএফ ইনডিউসড হবে, যার রেট কিন্তু সময়ের সাপেক্ষে পরিবর্তনশীল হবে। তাই কিন্তু এখানে অল্টারনেটিং ভোল্টেজ প্রডিউস হবে, ওকে। তো আমি একদম একটা সোজা উদাহরণ তোমাদেরকে দেখাচ্ছি, দেখো এটা দেখলে তোমরা আশা করছি কি আর কোনো প্রবলেম থাকবে না। বলছে দেখো, লেট আস কনসিডার দ্যাট, এটা একবার ধরে নাও যে একটা কয়েল তোমার কাছে রয়েছে, হ্যাভিং ক্যাপিটাল এন নাম্বার অফ টার্নস, তার মধ্যে এন সংখ্যক আমরা কিন্তু পেঁচিয়েছি কয়েলটাকে, এন সংখ্যক বার পাক দিয়েছি, ইজ রোটেটিং ইন আ ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড। এখানে দেখতেই পাচ্ছ একটা ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড রয়েছে, সেইখানের মধ্যে কিন্তু এটা রোটেট করছে বা ঘূর্ণন করছে। তো দেখো, rotating in a uniform magnetic field at an angular velocity, অ্যাঙ্গুলার ভেলোসিটির কনসেপ্ট তোমরা সকলেই জানো। তো অ্যাঙ্গুলার ভেলোসিটি অফ ওমেগা রেডিয়ান পার সেকেন্ড। তো এখানে একটা দেখতেই পাচ্ছ কয়েল রয়েছে যার মধ্যে এন নাম্বার অফ টার্নস রয়েছে। এবার এই এন নাম্বার অফ টার্নসের যে কয়েলটা সেটা একটা ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ডকে ইউনিফর্ম হতে হবে, অর্থাৎ ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড হতে হবে। তো ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ডে একটা অ্যাঙ্গুলার ভেলোসিটি ওমেগা রেডিয়ান পার সেকেন্ডে কিন্তু এটা ঘুরছে। এবার দেখো, ইট স্টার্টস ফ্রম ইনিশিয়াল পজিশন এক্স ড্যাশ। ধরো এই যে বিন্দুটা তোমরা দেখতে পাচ্ছ, এই এক্সেসের উপরে কিন্তু কয়েলটা প্রথমে রাখা ছিল এক্স ড্যাশ অ্যান্ড রোটেটেড বাই অ্যান অ্যাঙ্গেল থিটা, এবং থিটা অ্যাঙ্গেলে এটা ঘুরে গেল বা তোমার রোটেশন কমপ্লিট করলো। ধরো সবার প্রথমে এরকম ছিল, তারপরে এরকম হলো থিটা ডিগ্রি অ্যাঙ্গেলে কিন্তু এটা রোটেট করলো এক্স ড্যাশ ইন টাইম টি। তো এই যে রোটেশনটা তার একটা নির্দিষ্ট টাইম লাগবে, এক্ষেত্রে সেই টাইমটাকে আমরা ধরে নিচ্ছি টি সেকেন্ড। ইন অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশনে, ক্লক কোন দিকে ঘোরে, ক্লক সবসময় দেখো এটা হচ্ছে যদি 12টা হয়, তারপরে এটা হচ্ছে 3টে, এরকম 12টা 3টে থেকে 6টা, 6টা থেকে 9টা, 9টা থেকে আবার 12টা, এরকম ঘুরে। বাট অ্যান্টি ক্লকওয়াইজের ক্ষেত্রে কি হবে, এটা কিন্তু উল্টো দিক থেকে, অর্থাৎ 9টা থেকে 6টা, 6টা থেকে 3টে, 3টে থেকে 12টা, 12টা থেকে আবার 9টা, উল্টো দিকে। তো এখানে দেখতেই পাচ্ছ যেটা উল্টো দিকে ঘুরেছে, থিটা ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরেছে টি সময়ে, এবং এর অ্যাঙ্গুলার ভেলোসিটি হচ্ছে ওমেগা রেডিয়ান পার সেকেন্ড। তো সেই হিসেবে আমরা জানি, এটা তোমরা গাণিতিকভাবেও প্রমাণ করেছো যে থিটা ইকুয়ালস টু ওমেগা টি। এক্ষেত্রেও দেখতেই পাচ্ছ যে থিটা ইকুয়ালস টু ওমেগা টি।
So at this instant flux perpendicular to the coil is phi m cos omega t, where phi m is the maximum possible flux. তোমরা দেখতে পাচ্ছ এই একটি নির্দিষ্ট সময়ে যে ফ্লাক্স উৎপন্ন হয়েছে সেটা কয়েলের সাথে কিন্তু পারপেন্ডিকুলার অবস্থায় আছে। দেখো কয়েলের সাথে এই সময় ফ্লাক্সগুলো কিন্তু পারপেন্ডিকুলার অবস্থায় আছে। তো এটাকে আমরা ধরে নিচ্ছি ফাই এম মানে কি ম্যাক্সিমাম ফ্লাক্স। যখন তোমার পারপেন্ডিকুলার থাকবে তখন ম্যাক্সিমাম ফ্লাক্স কিন্তু কাট করবে। তোমরা ভালো করে দেখে নাও, ছবিটা দেখেও বুঝতে পারছো যে ম্যাক্সিমাম ফ্লাক্স কাট করবে। এবং কস ওমেগা টি, আর তোমরা জানো ফাই এম কস থিটা হয়, আর থিটার জায়গায় আমরা ওমেগা টির ভ্যালু লিখে দিয়েছি। তো ফাই এম কস ওমেগা টি এখানে আমি আওলে তোমাদের সুবিধার জন্য লিখেও দিয়েছি যে হোয়ার ফাই অফ এম ইজ দ্য ম্যাক্সিমাম পসিবল ফ্লাক্স। এটা হচ্ছে ম্যাক্সিমাম পসিবল ফ্লাক্সকে আমরা ফাই এম ধরি। এবার অ্যাকর্ডিং টু ফ্যারাডেজ ল, তোমরা ফ্যারাডেজ ল পড়ে এসছো। তো ফ্যারাডেজ ল কী বোঝায়? ফ্যারাডেজ ল বোঝায় ইএমএফ বা ই ইকুয়ালস টু মাইনাস এন। এখানে এনটা কি? এনটা হচ্ছে নাম্বার অফ টার্নস। তো আমি বলেছিলাম এন টার্নসের একটা কয়েল কিন্তু জেনারেট করা আছে বা প্যাঁচানো আছে, তাহলে এটাই বলছে মাইনাস এন ইন্টু ডি ফাই বাই ডিটি। এটাই হচ্ছে ফ্যারাডেজ লয়ের স্ট্যান্ডার্ড ফর্মুলা। এখানে মাইনাস চিহ্ন লেখা হয় কেন তারও সিগনিফিকেন্স বলবো। তো দেখো ই ইকুয়ালস টু মাইনাস এন ইন্টু ডি ফাই বাই ডিটি বা ই ইকুয়ালস টু মাইনাস এন ইন্টু ডি ডিটি অফ ফাইয়ের ভ্যালু আমরা কি পেয়েছি? ফাই এম কস ওমেগা টি। তো এখান থেকে পেয়ে গেলাম ই ইকুয়ালস টু ভি এম সাইন ওমেগা টি। কেন বলো তো? ইন্টিগ্রেট করলাম ডিডিটি অফ ফাই এম কস ওমেগা টি এর হচ্ছে মাইনাস সাইন ওমেগা টি। অলসো আমার এখানে মাইনাস সাইন ওমেগা মাইনাস আছে, মাইনাস মাইনাসে প্লাস, তাহলে এন ফাই এম ওমেগা কে আমরা ভিএম বা ম্যাক্সিমাম ভোল্টেজ ধরেছি ইকুয়ালস টু কনস্ট্যান্ট ইকুয়ালস টু ভিএম সাইন ওমেগা টি। এটা হচ্ছে তোমার ইএমএফের স্ট্যান্ডার্ড ইকুয়েশান। তো ইএমএফ ইকুয়ালস টু ভিএম সাইন ওমেগা। তো এরপরে দেখো আমরা পেলাম ই ইকুয়ালস টু ভিএম সাইন ওমেগা টি। হেন্স দ্য ভোল্টেজ প্রডিউস, যে ভোল্টেজটা উৎপন্ন হলো উইল ডিপেন্ড অন দ্য ভ্যালু অফ সাইন ওমেগা টি। সাইন ওমেগা টি এর উপর কিন্তু এই ভোল্টেজটা কিন্তু খুব বেশি নির্ভর করবে। অ্যান্ড দ্য কার্ভ অবটেইন ফর ডিফারেন্ট ভ্যালু অফ থিটা ইজ সাইন কার্ভ। এবার তুমি এই ওমেগা টি এর উপর বিভিন্ন ভ্যালু বসিয়ে যদি ক্যালকুলেট করে দেখো তাহলে কিন্তু তুমি এই ইএমএফের বিভিন্ন মান কিন্তু তোমরা এখান থেকে পাবে। তো এই ইএমএফটাকে কি বলা হয়? দ্য ইএমএফ ইনডিউসড ইজ দেয়ারফর নোন অ্যাজ সাইনোসাইডুয়াল ইএমএফ। এই ইএমএফটাকে আমরা বলে থাকি সাইনোসাইডুয়াল ইএমএফ। তো দেখো তুমি বিভিন্ন ভ্যালু বসিয়ে তুমি এখানে ওমেগা টি মানে থিটার জায়গায় 90 ডিগ্রি বসাও, তাহলে সাইন 90 ডিগ্রির ভ্যালু বসাও কত হয়? সাইন 0 cos 0 1, তাহলে সাইন 90-র ভ্যালু হয় 1। তাহলে এক্ষেত্রে তোমরা পেয়ে যাবে যে ই ইকুয়ালস টু ভিএম ম্যাক্সিমাম ভোল্টেজ কিন্তু জেনারেট হবে যখন সেটা 90 ডিগ্রিতে থাকবে। এরপরে তুমি ধরো যখন দেখছো 0 ডিগ্রিতে, তো সাইন 0 তখন কিন্তু কোনো ইএমএফ জেনারেট হবে না, বুঝতে পারছো? তো এইরকমভাবে দেখো 0 থেকে 90 থেকে এবার 180 ডিগ্রি, সাইন 180 ডিগ্রি মানে কত? সাইন 180 ডিগ্রি মানেও 0। তাহলে সেক্ষেত্রেও তুমি পেয়ে যাবে ইএমএফ ইকুয়ালস টু 0। তুমি নিজে ভ্যালুগুলো ক্যালকুলেট করে দেখো। সাইন 270 ডিগ্রির ভ্যালু হচ্ছে তোমার -1, তাহলে তুমি পেয়ে যাবে ই ইকুয়ালস টু মাইনাস অফ ভিএম ম্যাক্সিমাম ভোল্টেজ। তাহলে এটা নেগেটিভে পিক হায়েস্ট পিক অর্জন করবে। তো সেই রকমই তুমি যদি ভ্যালুগুলো বসিয়ে দেখাও এই ইকুয়েশনে ই ইকুয়ালস টু ভিএম সাইন ওমেগা টিতে, তাহলে কিন্তু তুমি দেখবে যে একটা তুমি সাইন কার্ভ পাচ্ছ। তো তাই এটাকে বলা হয় সাইনোসাইডুয়াল ইএমএফ। অল্টারনেটিং ভোল্টেজ অর ইএমএফ ভি ফাই ইকুয়ালস টু ভিএম সাইন ফাই। যদি অল্টারনেটিং ভোল্টেজ অফ ইএমএফ হচ্ছে ভি ফাই ইকুয়ালস টু ভিএম সাইন ফাই। এবার ই ইকুয়ালস টু আমরা জানি ভিএম সাইন ওমেগা টি মানেই থিটা। তো ই ইকুয়ালস টু ভিএম সাইন থিটা সিন্স থিটা ইকুয়ালস টু ওমেগা টি। যেহেতু আমরা জানি যে থিটা ইকুয়ালস টু ওমেগা টি হয়, এবার কে আমরা লিখতে পারি ভিএম সাইন 2 পাই এফ টি। কেন লিখি এটাকে? ওমেগা মানে হচ্ছে 2 পাই এফ। তো যখন ডিটেলসে পড়াবো তখন বুঝতেও পারবে। এখানে ওমেগা মানে হচ্ছে অ্যাঙ্গুলার ভেলোসিটি মানে হচ্ছে 2 পাই ইন্টু অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি বা রিভলিউশন। ওকে,
সেরকমভাবে স্মল এফ হচ্ছে ফ্রিকোয়েন্সি অফ রিভলিউশন অফ দ্য কোর। তো অল্টারনেটিং কারেন্টের ভ্যালু হচ্ছে আই ইকুয়ালস টু আই এম সাইন ওমেগা টি প্লাস ফাই। এই ফাইটা আমি কেন দিলাম সেটা আমি ডিটেলস আরও ডিসকাস করব, বাট শুধু তোমাদেরকে বলে দিই যে এখানে ফাইটা হচ্ছে ফেজ অ্যাঙ্গেল। কারণ দেখো, যদি তোমার একটা সার্কিটের মধ্যে শুধু রেজিস্ট্যান্স থাকে দেন কিন্তু ভোল্টেজ অ্যান্ড কারেন্টের যে দিক বা ডাইরেকশান সেটা সেম হয়। বাট যখন তোমরা যখন তোমরা সেখানে ইন্ডাক্টর ব্যবহার করবে তখন দেখবে ভোল্টেজ কিন্তু কারেন্টের ভ্যালুর থেকে এগিয়ে গেছে, আবার ক্যাপাসিটার ব্যবহার করলে কিন্তু ভোল্টেজের ভ্যালু কারেন্ট আগে এগিয়ে যাবে। তো এটা কিন্তু হয়ে থাকে। তো এগুলো কিভাবে হয় সেটা নিয়ে ডিটেলস আলোচনা করব, একদিনে এত আলোচনা করব না। আজকে শুধুমাত্র এইটুকুই তোমাদেরকে আলোচনা করলাম যে কিভাবে অল্টারনেটিং কারেন্টকে জেনারেট করা হয়, কিভাবে তোমরা এর হাইয়েস্ট পিক নির্ণয় করবে, কিভাবে এর ইএমএফ ইকুয়েশনটা কিভাবে বের করবে বা ইএমএফ ইকুয়েশনটাকে কি বলে, এগুলো বললাম। এইটুকুই যদি তুমি এখন বেসিকের জন্য করে রাখো তাহলে কিন্তু তোমার প্রায় এটার বেসিকের 30 থেকে 40% প্রশ্নের উত্তর তুমি এখান থেকেই করতে পারবে আশা করছি। তো যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে তোমরা জানোই কি করতে হবে, ভিডিওটাকে লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং অবশ্যই নিজের বন্ধুদের মধ্যে ভিডিওগুলি শেয়ার করে দাও এরকম আরও ইউজফুল ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।